আবারও জামায়াতকে নিয়েই আন্দোলনের দলটি। যুগপৎ শরিকদের আপত্তি, আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টায় ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাইতে হইব। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ওবায়দুল কাদের ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। মেয়াদ 10 বছর, কিন্তু 5 বছরেই অচল 1 লাখের বেশি ইভিএম। নির্বাচনে কাজে না লাগলেও মেরামতে শত কোটি টাকা দ্রুত ছাড়ের তোড়জোড় ইসির। এবং সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্মের কারণে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি, বললেন তাসকিন। ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরল টাইগাররা, একদিন আগেই আসেন সাকিব। বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। তবে জামায়াত নেতারা বলছেন বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুগপথের কয়েকটি দল, যে কারণে আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে যুগপৎ শরিকরা বলছেন বিএনপি জামায়াতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে আন্দোলনে, এমন হলে সিদ্ধান্ত বদলাবেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি। আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সাথে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন। ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে। জামাত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনে শরিক কয়েকটি দল, যাদের কারণেই বিএনপির সাথে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না। কোনো রাজনৈতিক দলের শত্রু না। ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে। একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে। এখানে ঘাটতি আছে। কারা একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে? কোনো রাজনৈতিক শক্তি দল। তাহলে কি সেই ঘাটতির কারণেই আন্দোলনটা ব্যর্থ হয়েছে? অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনে কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকরা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দপতন। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন। বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয়। যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি না। এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা। ব্যর্থ করতে তো অসুবিধা নাই, যদি ব্যর্থ হয় ওরা বলতে থাকুক, আন্দোলনও করুক, একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে। না হলে এরকম কথা কইতেই থাকবে। জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে, জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাতে হইব। শিগগিরই নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি। সরকার পতন হলেও তো আমাদের আন্দোলন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ থেকে জনবান্ধব নতুন কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দমন পীড়ন করে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সকালে প্রজন্ম বাংলাদেশে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আমলাতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। আপনি চিৎকার দিয়ে বলেন, আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি, ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে। বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই। আপনারা মনে করছেন এই দেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন, আমরা কোনোদিনও সেটা মেনে নেব না। আগামীকাল হবে সমাবেশ, সেই সমাবেশ থেকেই প্রমাণিত হবে আগামী দিনের আন্দোলন কর্মসূচি। আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে বিরোধীরা ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে তাদের নয়, বিএনপির প্রভু আছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল র্যালির অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইট পাথরের যান্ত্রিক নগরে অট্টালিকার ভিড়ে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াটা যখন বড় চ্যালেঞ্জ, তখন সাপ্তাহিক ছুটির দিনে সাইকেল হাতে শত শত সাইকেলিস্ট সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন আপন গতিতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। এর আগে র্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে তরুণদের কর্মসংস্থানে কাজ করছে বর্তমান সরকার। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে কোনো প্রভু নেই, বন্ধু আছে। বিএনপি ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাহাঙ্গীর কবির নানক, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন, আর এই সম্পর্কের জন্য লাভবান বাংলাদেশ হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশ হ্যাজ বিকাম এ হাব অফ কানেক্টিভিটি, আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। সুসম্পর্ক হয়, আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করি। কঠিন জিনিস, বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি, আমরা একটা বুলেট খরচ করি না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণ। শেষ পর্যায়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে ইসি। চলতি মাসে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 10 দিন আগে আরও 1 বছর সময় বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এখন ইভিএমের ভবিষ্যৎ নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনে কয়েক বছর ধরে আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক ইভিএমের অভাবে তা করতে পারেনি নির্বাচন কমিশন।
2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। কেনা হয় 1.5 লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। ইভিএমগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় নষ্ট অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র। নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা। বর্তমানে 1 লাখের বেশি ইভিএমই পড়ে আছে অচল অবস্থায়। এর বিপরীতে ভালো আছে প্রায় 40,000 ইভিএম। এই অবস্থায় চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। প্রকল্পের মেয়াদের শেষ পর্যায়ে এসে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড় পেতে আবেদন জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ইসির প্রস্তাব পাশ হলে শুরু হবে ইভিএম এর নতুন অধ্যায়। প্রজেক্ট যদি রান করে তাহলে আমাদের প্রথম কুইক একটা অ্যাসেসমেন্ট করতে হবে। এর মধ্যে কতগুলো ইভিএম সচল আছে, কতগুলো ইভিএম কিউসি ফেইল্ড আছে। নির্বাচন কমিশনের অবকাঠামোতে সেই জনবলগুলোকে তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে আমাদের প্রকল্প যখন আবার শেষ হয়ে যাবে, যদি বাড়ে সেক্ষেত্রে যখন আমাদের যে বর্ধিত যে ডেটে শেষ হবে তখন এইগুলোকে হস্তান্তর করার টোটাল একটা পরিকল্পনা করা। একই সাথে এগুলোর একটা মেইনটেনেন্স পরিকল্পনা করতে হবে। ইভিএম এর শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্প পাশ না হলে জুনের পরেই ধ্বংস করতে হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম গুলোকে। প্রজেক্ট তো আপনার 30 তারিখে শেষ, তাহলে আমাদেরকে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদেরকে রেখে শেষ করতে হবে। সম্প্রতি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইভিএম প্রকল্প বাঁচাতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছেন শিডিউল মেইনটেন্যান্সের জন্য সাময়িক সময়ের জন্য 1 ইউনিট বন্ধ রয়েছে, তবে অপর ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিস্তারিত শিখদার জাবির হোসেনের রিপোর্টে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের 1 ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে 1 ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে 1টা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নিজের পাশাপাশি পরিবারের অন্য সবার ভাগ্য ফিরিয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদ মতিউর রহমান। বরিশালের মুলাদিতে গ্রামের বাড়িতে নিজের নামে কোনো সম্পদ না থাকলেও ভাইদের নামে গড়েছেন বিপুল সম্পদ। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। মুলাদি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের থানা রোডের বিলাসবহুল এই বাড়িটি সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছোট ভাই কাইয়ুম হাওলাদারের। 2 বছর আগে নিলামে প্রায় 2 কোটি টাকার বেশি দামে বাড়িটি কিনে নেন তিনি। স্থানীয়রা জানান কয়েক বছর আগে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান মাহমুদ বাদশা মিয়া পরিশোধ না করায় বাড়িটি নিলামে তোলে ব্যাংক কর্তৃপক্ষ। বাড়িটি কাইয়ুম হাওলাদার কিনলেও কেউ থাকেন না। সোনালী ব্যাংক থেকে নিলাম হয়েছে, কয়েকবার এজিএমআর ছিল। 2 বছর আগে মতিউর রহমানের ভাই কাইয়ুম হাওলাদার এটা ক্রয় করছে। কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম হাওলাদারের 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে মতিউর রহমান সবার বড়। তার মেজ ভাই কাইয়ুম হাওলাদার ব্যবসা করেন। সবার ছোট নূর ইসলাম হাওলাদার বাড়ি থেকে সবকিছু দেখাশোনা করেন।
মতিউর রহমানের গ্রামে একটি দোতলা বাড়ি থাকলেও সেখানে সবসময় তালা ঝোলানো থাকে। স্বজনদের দাবি, পারিবারিক সূত্রে মতিউর রহমান 20 বিঘা সম্পদ পেলেও দান করেছেন মসজিদ মাদ্রাসায়। নিজের নামে কোনো জমি জমা করেননি এলাকায়। 2-3 বছর আগে শুনছি বিবাহ একটা করছে, এখন সে বিবাহ কারে করছে বা কি করছে এটা মানুষের মুখে শুনছি। আমি যতটুকু জানি তার একটাই বিবাহ। মতিউর রহমানকে নিয়ে সংবাদ প্রচারের পর আলোচনা সমালোচনা চলছে এলাকা জুড়ে। স্থানীয়রা জানান, মতিউরের যেসব অবৈধ সম্পদের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার সঙ্গে তুলনা করলে অবশ্য তার গ্রামের বাড়িতে তেমন কিছুই করেননি তিনি। তার বাচ্চা কাচ্চা আমরা ভালোভাবে চিনিও না, এলাকায় খুব কম আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স মাস্টার্স এবং MBA করা মতিউর রহমানের কর্মজীবন শুরু হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে। 1990 থেকে 1993 পর্যন্ত কাজ করেন সেখানে। সবশেষ উপব্যবস্থাপক পদ থেকেই 1993 সালের 1 এপ্রিল যোগ দেন কাস্টমস বিভাগে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বেনজির মতিউর কাণ্ডে যখন গরম দেশের পুঁজিবাজার, তখন সপ্তাহ ব্যবধানে বেশ ভালো অবস্থানের জানান দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজারটির মূলধন বেড়েছে প্রায় 18,000 কোটি টাকা। বেড়েছে ডিএসসির সবকটি সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণ। আগামী 5 জুলাই পর্যন্ত রংপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মাল্লিক জানান, বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম থাকবে একই রকম। লঘুচাপ এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। সুতরাং একদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং লঘুচাপ তৈরি হওয়ার কারণে আজকে থেকে সারা বাংলাদেশে ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে এবং আগামী 3 থেকে 5 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত দীর্ঘায়িত হতে পারে। এই কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। বাজার সরানো নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। টাকার বিনিময়ে সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ দিচ্ছে বলে অভিযোগ যাত্রাবাড়ির ব্যবসায়ীদের। এদিকে গাবতলী প্রস্তুত থাকলেও সেখানে যাওয়ার আগ্রহ নেই কারওয়ান বাজার কিচেন মার্কেট ব্যবসায়ীদের। যদিও সিটি কর্পোরেশন বলছে যে কোনো মুহূর্তে সরে যাবে কারওয়ান বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট, শাহবাগ সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার যানজট কমাতে 2 যুগের বেশি সময় ধরে কারওয়ান বাজার সরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এজন্য আড়ত তৈরি করা হয়েছে যাত্রাবাড়ি ও আমিনবাজারে। সরেজমিনে দেখা যায় 5 একর জায়গা রয়েছে যাত্রাবাড়ির আড়ত। এর মধ্যে 21% জমিতে গড়ে তোলা 3টি বিল্ডিংয়ে স্থানান্তর করা হবে কারওয়ান বাজারের 176 জন ব্যবসায়ীকে। তবে এতে আপত্তি তুলেছেন যাত্রাবাড়ির ব্যবসায়ী। আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছি, আমাদেরও সমানভাবে এখানে পুনর্বাসিত করা হোক। আমাদের সাথে যদি সমন্বয় না করে শেষ বিন্দু পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমরা এটা লড়ব। এদিকে যাত্রাবাড়ি ব্যবসার জন্য উপযুক্ত নয় দাবি করে সেখানে যেতে চায় না কারওয়ান বাজার আড়ত মালিক সমিতি। এখানে রাস্তায় শেড তৈরি, এটা সম্পূর্ণ দখল করে রাখছে, লোডিং আনলোডিং এর জায়গা। ওইখানে একটা বিল্ডিং এর ছাদ নাই। একই অবস্থা কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরানোর ক্ষেত্রেও। গাবতলীতে কিচেন মার্কেট সরানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও আগ্রহ নেই ব্যবসায়ীদের। কারওয়ান বাজারটা আসলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো না। এরা তো বলতেছে আসবে, আসতেছে। সিটি কর্পোরেশন অনড়, বলছে যে কোনো মুহূর্তে স্থানান্তর হবে কারওয়ান বাজার। এই জায়গাগুলি একটু ফাঁকা করতে হবে, মিটিং হবে, মিটিং হওয়ার পরে খুব দ্রুতই আমরা একটা সমাধানের দিকে চলে যাব। এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে যাত্রাবাড়ি দিয়ে, পরে যাবে গাবতলীতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর বাজারে দামের উত্তাপে নাভিশ্বাস ক্রেতাদের। ডিম সিন্ডিকেটের আধিপত্য আড়ত থেকে পাড়া মহল্লায়। কয়েকদিন থেমে ব্রয়লারের দাম ঊর্ধ্বমুখী। 7 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজের ঝাঁঝ ঠেকেছে সেঞ্চুরিতে। ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীতে। পাড়া মহল্লায় ডজন বিক্রি হচ্ছে 165 টাকা। 1 ডজন ডিমের দাম যদি 165 টাকা হয়, তাহলে আস্তে আস্তে এটি আমার ছেড়ে দিতে হবে। কয়েকদিন পর ডিম খাওয়া ছেড়ে দিতে হবে। অথচ রাজধানীর কারওয়ান বাজারে আরো 15 টাকা কম। কিন্তু সিন্ডিকেটের কারণে দামের উত্তাপে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পুষ্টির শক্তিঘর সাধারণ মানুষের ডিম। মানুষের ইনকামতে খরচ বেশি,
হিসেব মিলানোর মতো কোনো আর লাইন নেই। পাইকারিতে আমরা কিনছি, আপনার লাল ডিম কিনছি হয়েছে যে আপনার 1120 টাকা, আর বিক্রি হইতেছে আপনার 1250-60 এরকম। কোরবানির ঈদের পর চাহিদা বৃদ্ধির অজুহাতে ব্রয়লার কেজিতে দাম বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকা। ছুটিতে মানুষ গেল, এখন মানুষ আসতেছে 200-220 টাকা হয়ে যাবে। মুরগি হয়তো দেখবো, কিন্তু কেনার সামর্থ্য সবসময় থাকবে না। সবজিতে আগুন, আলুর কেজি 65 টাকা, পেঁপে 80 টাকা, টমেটো 150, আর কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। এদিকে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। যে পেঁপে আমরা গ্রামে খাই না, সেই পেঁপে এখানে 80 টাকা কিনতে হয়েছে। বৃষ্টির মৌসুমে বর্ষা সিজনে আমদানিটা একটু কম, তো যার কারণে একটু দামটা একটু বেশি। বেসামাল বাজারে এসে আশ্বাসের বাণীতেই অভিযান শেষ ভোক্তা অধিকারের। 1-2 জনের কথা হাতে মাথায় নিয়ে তো আসলে ওভারঅল আমরা একটা জেনারেলাইজেশন করতে পারি না, এটা একটা বিষয়। তো ডিমের বাজার আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। শুধুমাত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নয়, একযোগে সরকারের অন্যান্য সংস্থাকেও কাজ করার পরামর্শ তাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে নওগাঁর আমের হাট। হিমসাগর, ল্যাংড়া, নাকফজলির সঙ্গে বাজারে এসেছে আম্রপলি, বাড়িফোর ও কাটিমন জাতের আম। এবার মৌসুমের শুরু থেকেই আমের দাম মধ্যমুখী, আর বাড়তি দরে বাগান মালিকরাও খুশি হলেও বিপাকে ক্রেতারা। সড়কের দুধারে লম্বা লাইনে আমের হাট। বাহারি জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁর সাপাহারের ব্যবসায়ীরা। হিমসাগর, ল্যাংড়া, নাকফজলি, ব্যানানা জাতের সঙ্গে চলতি সপ্তাহে বাজারে যুক্ত হয়েছে আম্রপলি ও কাটিমন আম। ভর মৌসুমে তাই গাছ থেকে নামানো আম হাটে তুলছেন চাষিরা। এবার শুরু থেকে আমের বাড়তি দরে চাষিরা খুশি হলেও আম কিনতে এসে বাড়তি দরে হতাশ ক্রেতারা। বিগত বছর আমের তেমন দাম ছিল না, এবার হচ্ছে ফলন কম হয়েছে, দাম ভালো আছে। গতবারে যে আমরা যে দামে কিনছিলাম তার থেকে 20-30 টাকা বেশি কিনতে হচ্ছে। ন্যাংরা আম কিনলাম গতবার ছিল 60 টাকা, এবার 90 টাকা কিনতেছে। আড়তগুলোতে আমে ঠাসা থাকলেও বিক্রিতে প্রভাব পড়েছে বাড়তি দরে। বিক্রেতারা বলছেন গেলবারের চেয়ে অন্তত কেজিতে 30 টাকা বেশি দরে বিক্রি করতে হচ্ছে তাদের। কিনতে আসে কাস্টমার ঘুরে যাচ্ছে। খরার কারণে বৃষ্টি হয় নাই, আম নষ্ট হয়ে গেছে, এই কারণে কৃষকের উৎপন্ন কম হয়েছে, এই জন্য রেটটা বেশি। জেলা থেকে এবার 2000 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির অর্ডার পেয়েছে বাগান মালিকরা। হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ দিয়ে শুরু হয়েছিল আমের মৌসুম। সবশেষ বাজারে এসেছে আম্রপলি, বাড়িফোর, কাটিমন ও ব্যানানা জাতের আম। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় এবার 32,000 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আবারও দেশের বাইরের খবর। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় ভোট, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিন ভোট কেন্দ্র খোলার আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হবে। বিশ্লেষকরা বলছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ নির্বাচন করতে না পারায় আগ্রহ হারিয়েছেন অনেক ভোটার। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন 4 প্রার্থী। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। শনিবার ফল ঘোষণার কথা রয়েছে। খেলার খবর। সাকিব, মাহমুদুল্লাহ, 2 সিনিয়র ক্রিকেটারের অফ ফর্মের কারণে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এই দুজন ফর্মে থাকলে ফলাফল ভিন্ন রকম হতো বলে জানান পেসার তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফিরেছে টাইগাররা। তবে একদিন আগেই লুকিয়ে দেশে ফেরেন সাকিব। লিটন সৌম্য ফিরবেন শনিবার। বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের সেই স্বভাবসুলভ লুকোচুরি। দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার 75। সাকিব, রিয়াদ বাংলাদেশ দলের 2 অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ 2 তারকার পারফরমেন্সের ওপর। তবে এবারের বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বের পর সুপার 8-এও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন। নিজেদের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপে 2 সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা। বিষয়টা স্বীকার করে নিলেন তাসকিন আহমেদও। 2 সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান।
আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। তবে অন ফিল্ডে সাকিব মাহমুদুল্লাহ ভালো না করলেও অফ ফিল্ডে তারা নাকি ছিলেন বেশ ইতিবাচক। সেই ইতিবাচক শব্দটা দিয়ে কি বোঝালেন তাসকিন? অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। আবারও জামায়াতকে নিয়েই আন্দোলনে দলটি। যুগপৎ শরিকদের আপত্তি, ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।